এল ক্লাসিকো তো শেষ, কিন্তু ম্যাচের উত্তাপ এখনো বজায় রয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে ম্যাচের শেষের কিছু ইনসিডেন্ট। তো ঘটনা শুরু হয় যখন পেদ্রিকে তার দ্বিতীয় ইয়েলো কার্ডটা দেওয়া হয় এবং তারপর ড্যানি কারভাখাল এবং থিবো কর্তোয়া লামিন ইয়ামালের উদ্দেশ্যে যায় এবং তাকে বলে কথা কম বলতে, টক ইজ চিপ, এবং তাকে বলে যে বি হাম্বল কিড। এবং তখন সে অফেন্স হয়ে যায় এবং ড্যানি কারভাখালের দিকে তেড়ে যায় এবং তখন কামাভিঙ্গা এসে তাকে আটকায় এবং থিবো কর্তোয়া তার দিকে এগিয়ে যায় এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এসে থিবো কর্তোয়াকে আটকাতে যায়। তখন থিবো কর্তোয়া ফ্র্যাঙ্কি ডিয়ংকে হালকা পুশ করে এবং এক পর্যায়ে সেখানে মাঠের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায় এবং সবাই যখন লামিন ইয়ামালকে প্রোটেক্ট করতেছিল তখন ভিনিসিয়াস জুনিয়র বেঞ্চ থেকে উঠে আসে এবং তাকে বলে যে ইনস্টাগ্রামে চিল্লাইলে হবে, মাঠেও তো পারফরমেন্স করতে হবে, এখন কথা বলো, এখন কোনো কথা বলতেছো না। তখন লামিন ইয়ামাল ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বলে যে টানেলে আসো, টানেলে তোমার সাথে আমি কথা বলতেছি, কত কথা তুমি বলতে পারবা। তো তখন এক পর্যায়ে যখন এই গ্যাঞ্জামটা লেগে যায় তখন কিছু কিছু লোক এসে পোস্ট কনফারেন্সে বলতে থাকে যে ড্যানি কারভাখাল যদি চাইতো তাহলে তার নাম্বারে এসএমএস দিয়ে বা তাকে ফোন কলে বলতে পারতো। তো এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে লামিন ইয়ামাল যে কাজগুলো করতেছিল, পডকাস্টে গিয়ে ছাগলামো বা ইনস্টাগ্রামে গিয়ে পাগলামো, এইসব কথাবার্তার জবাব ওপেনলি দিতে হয়। সে ডিরেক্ট আপনার ক্লাবকে বলবে এবং তার প্রতি উত্তর আপনি ওপেনলি দিতে পারবেন না। আমার মনে হয় না কোনো খেলোয়াড় এটা মেনে নেবে। আমার শুধু এটাই মনে হচ্ছে যে এই ম্যাচে যদি রামোস বা পেপের মতো কেউ থাকতো, আমার মনে হয় লামিন ইয়ামাল এই যে হেঁটে যেতে পারতেছে না, এটা পারতো না, তাকে স্ট্রেচারে বা হুইল চেয়ারে মাঠ ছাড়তে হইতো। তো ভাগ্য ভালো যে এখন রামোস বা পেপের মতো কোনো ডিফেন্ডার রিয়াল মাদ্রিদে নেই। এবং এইসব ছাগলামো করার পর যদি তাকে বিভিন্ন ফ্যান বেস বা বিভিন্ন ক্রিটিক্স অ্যাটাক করে এবং আপনি যদি বলেন যে সে মাত্র 18 বছরের বয়স, তাকে অ্যাটাক করা যাবে না, এটা বলা নিতান্তই বোকাম। সে শুধু এটাই করেনি, তার বাবা লাইভে এসে বলতেছিল যে আমি এখানে কুক করতেছি এবং আমার ছেলে বার্নাবিও গিয়ে কুক করবে। এবং তারপরে যদি তাকে নিয়ে কিছু বলা না যায়, আমার মনে হয় না যে মিডিয়া বলে কিছু আছে। এবং আরেকটা ক্লোন সম্পর্কে না বললেই নয়, সেটা হচ্ছে এফসি বার্সেলোনার সম্মানীয় প্রেসিডেন্ট বা ক্লোন প্রেসিডেন্ট বা জোকার প্রেসিডেন্ট। তাকে যখন একজন জার্নালিস্ট জিজ্ঞেস করে বা একটা প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার জন্য স্বর্গ কি, তখন সে বলে যে আমার জন্য স্বর্গ হচ্ছে ওই মুহূর্তটা যখন প্রতি 5 মিনিটে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে গোল দেবে। মানে একটা ক্লাব প্রেসিডেন্ট কতটা ক্লোন, কতটা জোকার হলে তার কাছে ট্রফি জয়ের থেকে রিয়াল মাদ্রিদকে প্রতি 5 মিনিটে একটা করে গোল দেওয়া বড় মানের মনে হয়। আমার মনে হয় না যে এইরকম জোকার মানুষ কোনো ক্লাবের প্রেসিডেন্ট থাকলে সে ক্লাবের উন্নতি হবে। এবং সে প্রেস কনফারেন্সে এসে ডিরেক্ট বলতে থাকে যে আমরা এই ম্যাচটা 100% জিতবো এবং আরো অনেক কথা বলতে থাকে এবং মাদ্রিদকে নিয়ে বিভিন্ন রকম কথা বলতে থাকে যে মাদ্রিদকে বিভিন্ন ধরনের সাহায্য করা হয়। তো এর প্রতিবাদে ফ্লোরেন্তিনো পেরেজ বা পাপা পেরেজ কি প্রতিবাদটা করে, প্রতিবার এল ক্লাসিকো শুরুর আগে দুইটা ক্লাবের যে প্রেসিডেন্ট, সেই ক্লাবের প্রেসিডেন্ট প্রি ম্যাচে একটা লাঞ্চ করে। তো এইসব ছাগলামোর কারণে ফ্লোরেন্তিনো পেরেজ এই যে প্রি ম্যাচ যে লাঞ্চ, এই লাঞ্চটাকে ক্যান্সেল করে দেয়। তো আমার মনে হয় যে একটা যোগ্য প্রেসিডেন্ট বা একটা সভ্য প্রেসিডেন্টের কাজ ফ্লোরেন্তিনো পেরেজ করেছেন। তো এখন আসা যাক মাদ্রিদের ডমিনেন্স বা মাদ্রিদের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে একটু কথা বলা যাক। তো প্রথমেই যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আলভারো কারেরাস। আলভারো কারেরাসকে মাদ্রিদ একটা কারণেই বাই করেছে, কারণ মাদ্রিদের যে লেফট ফুল ব্যাক, সেই লেফট ফুল ব্যাকটা উইক, তার কারণে তাকে বাই করা হয়েছে এবং সে তার কেনার যোগ্য প্রতিদান আজকে দিয়েছে। এবং সে পুরো 90 মিনিট জুড়ে লামিন ইয়ামালকে নিজের পকেটে ঢুকিয়ে রেখেছিল, তাকে লামিন ইয়ামাল একবারও বাইপাস করতে পারেনি এবং এই সাইড দিয়ে লামিন ইয়ামাল একটা ক্রসও দিতে পারেনি এবং যার ফলে লামিন ইয়ামাল তার নিজের জায়গা চেঞ্জ করে মিডে চলে যায়। এবং এটা দ্বারাই বোঝা যায় যে নুনো মেন্ডিসকে নিয়ে আমরা এতদিন যে কথাটা বলতেছিলাম সেই কথাটা এখন আলভারো কারেরাসকে নিয়ে বলতে পারবো। এরপর আসা যাক চুয়ামিনি। চুয়ামিনির পারফরমেন্স দেখে মনে হচ্ছিল যে ক্যাসেমিরো ব্যাক করেছে। তার যে ফিজিক্যালিটি, তার যে পাস, তার যে ট্যাকেল, তার যে অ্যাগ্রেশন, সব দিক দিয়ে ছিল 100-এ 100। এবং এইটার মিলিটাওকে দেখে একবারও মনে হয় না যে এই বান্দার দুইটা এসিএল হয়েছে। একটা এসিএল হলেই যখন একটা প্লেয়ার হারিয়ে যায়, ওইদিকে দুইটা এসিএল নিয়ে এই প্লেয়ারটা টপ নচ পারফরমেন্স দিচ্ছে এবং এই ম্যাচে তো একটা অ্যাসিস্টও প্রোভাইড করেছে এবং তার যে ট্যাকেল, তার যে উইন রেট, সেটাও ছিল অসাধারণ। এবং অপরদিকে থাকে জুড বেলিংহাম। আমার মনে হয় আপনারা এই কথাটাতে অনেকটা অফেন্স হয়ে যেতে পারেন। আমার কাছে পেদ্রির চেয়ে জুড বেলিংহাম অনেক এগিয়ে। হইতে পারে সে রিয়াল মাদ্রিদের প্লেয়ার, এই জন্য আমি তাকে এগিয়ে রাখবো, এটা হতে পারে, আপনাদের এটা মনে হতে পারে, কিন্তু আমার কাছে বেলিংহামের ওয়ার্ক রেট, বেলিংহামের ট্যাকেল, বেলিংহামের গোল স্কোরিং,
এবং বেলিংহামের যে ফিজিক্যালিটি এই দিক দিয়ে আমি পেদ্রির থেকে বেলিংহামকে এগিয়ে রাখবো। এবং এই ম্যাচ যারা দেখেছেন সে এটা অ্যাগ্রি করবেন যে এই ম্যাচে বেলিংহাম পুরোপুরি পেদ্রিকে ডমিনেট করেছে এবং পেদ্রিকে সে কোনোভাবেই ম্যাচটা কন্ট্রোল করেনি এবং এই পুরো ম্যাচের কন্ট্রোল মাদ্রিদের মিডে ছিল। এবং পরিশেষে যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে যখন সাব করা হয় তখন ভিনিসিয়াস জুনিয়রের ব্যবহার। তো আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের এরকম প্রতিক্রিয়া দেওয়াটাই স্বাভাবিক, কারণ আগের 4টে এল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়র যেভাবে অপমানিত হয়েছে, আমার মনে হয় এই এল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়র ট্রাই করতেছিলেন তার সর্বোচ্চটা দেওয়া এবং সে তার সর্বোচ্চ দিয়েই ট্রাই করতেছিল। এবং তার যে ড্রিবল, তার যে অ্যাটাক, তার যে অ্যাগ্রেশন, লামিন ইয়ামালকে সে যেভাবে বল দিয়ে অ্যাটাক করতেছিল, আমার মনে হয় সে মাঠে থাকলে মাদ্রিদ আরেকটু থ্রেট প্রোভাইড করতে পারতো। কিন্তু এই যে এই বিষয়টা জাভি আলোনসো যে বিষয়টা দেখেছে সেটা হচ্ছে এখন আমাদের উচিত মাদ্রিদের ডিফেন্সকে সলিড করা এবং ভিনিসিয়াস জুনিয়রকে সাব করে সে রদ্রিগোকে নামিয়েছে এই কারণে যে রদ্রিগো ট্র্যাক ব্যাক করবে এবং রদ্রিগো ডিফেন্সেও হেল্প করবে এবং চাইলে রদ্রিগো অ্যাটাকও করতে পারবে। এই কারণেই মূলত ভিনিসিয়াস জুনিয়রকে সাব করা হয়েছে। তো এই ছিল এই এল ক্লাসিকোর আদ্যপান্ত। তো আপনাদের কি মনে হয় এরপরে এল ক্লাসিকো কি মাদ্রিদ জিতবে নাকি বার্সেলোনা জিতবে? কমেন্ট বক্সে জানাতে পারেন।